আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত ৮টায় জাহিদ হোসেন আছি এডিটর স্পিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। দুই বিদেশি হত্যায় বিএনপি জামাত জড়িত বললেন তথ্যমন্ত্রী। অপরাজনীতি করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। খিজির খানের মতো একইভাবে ৩ বছরে রাজধানীতে ৭ খুন, তদন্তে আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ বলছে বিশেষজ্ঞরা। দক্ষিণ পশ্চিমাঞ্চলে অচল হয়ে পড়ার গুজবে কয়েন নিচ্ছে না ব্যবসা প্রতিষ্ঠান, সংরক্ষণ জটিলতায় অনীক্ষা দেখাচ্ছে ব্যাংক। ৭ বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা পৌঁছল ১০০-তে। আশুগঞ্জে ৪৭৬ মেগাওয়াটের ৩টি কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৩টি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এগুলো মোট উৎপাদন ক্ষমতা ৪৭৬ মেগাওয়াট। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে কেন্দ্রগুলো উদ্বোধন করেন তিনি। এ সময় আরও কয়েকটি প্রকল্প উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আশুগঞ্জের ৩টি নিয়ে প্রায় ৭ বছরে ১০০টি বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করল সরকার। এই কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন হবে গ্যাস দিয়ে। প্রধানমন্ত্রী বলেছেন, বিদ্যুৎ উৎপাদনে তার সরকারের উদ্যোগের সুফল পাচ্ছে জনগণ। এখন বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৪,০০০ মেগাওয়াট ছাড়িয়েছে। ক্রিকেট খেলা যেমন সেঞ্চুরি হয়, এবার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আমরা বাংলাদেশ সেঞ্চুরি করেছে। কাজে এটা একটা বিরাট অর্জন। সেই সাথে সাথে আমাদের যে লক্ষ্য যে ২০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, ইনশাল্লাহ আমরা তা করে ফেলবো। ২০,০০০ আমরা চাচ্ছি ভবিষ্যতে আরো বেশি, প্রায় ২৪,০০০ মেগাওয়াট আমরা করতে পারবো। একই অনুষ্ঠানে ঢাকা, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ও সিলেটে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে আছে সুরমা নদীর উপর কাজীর বাজার সেতু এবং সিলেট ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ। এই সময় উন্নয়ন নিশ্চিত করতে প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের তাগিদ দেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা এলাকায় কিন্তু অনেক উন্নয়নের কাজ, কিন্তু অনেক প্রকল্প চলমান আছে। কাজে সেগুলি যাতে সঠিক সময়ে সঠিকভাবে হয়, সে বিষয়টা আমার মনে হয় সকলের একটু বিশেষভাবে দেখা দরকার। তাহলে দেশটাকে আমরা আরো দ্রুত উন্নতি করতে পারবো। অনুষ্ঠানে বিভিন্ন জেলার রাজনৈতিক ও সাধারণ মানুষের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ায় উন্নয়নের অন্যতম রূপকার মাহাথির মোহাম্মদের সঙ্গে নিজের তুলনা না করতে অনুরোধ করে প্রধানমন্ত্রী বলেন, তিনি দেশ ও দেশের জনগণের জন্য কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারো সঙ্গে তুলনার দরকার নেই। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত জনাব নসরুল হামিদ। যখন অস্ট্রেলিয়া থাকার কথা ছিল বাংলাদেশে, তখন একটু হতাশাই আছে অস্ট্রেলিয়া না আসায়। সেরকম একটা অবস্থায় মাঠের বাইরে আপনারা সেঞ্চুরি করলেন, অভিনন্দন আপনাদেরকে। আমরা এই প্রক্রিয়াটি জানতে চাই যে কিভাবে এই ১০০টি বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছালো বাংলাদেশ, সেটার খুব সংক্ষেপে জানতে চাই যে কিভাবে প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। ধন্যবাদ আপনাদেরকে। আমি প্রথমে এই সাফল্যর সমস্ত দাবিদার হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণ। এখন এই সরকারের, আওয়ামী লীগ সরকারের এবং শেখ হাসিনা সরকারের ঐকান্তর চেষ্টা, শ্রম এবং আমাদের মেধা এবং নিষ্ঠা, এই সকল কিছুর কিন্তু আজকের এই সাফল্য। আজকে আমরা আমি এই ব্যাপারটা আগে আমি কাউকে জানাই নাই। আজকেই আমরা প্রথম উদ্বোধনের দিন আমি প্রধানমন্ত্রীকে এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়, আমরা দুজন মিলে ওনাকে জানাই যে আমরা আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে আমরা ১০০তম বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলাম। এবং আমি আবারও একটু জানিয়ে রাখি, আমাদের কিন্তু ধারাবাহিকভাবে এরকমভাবে উদ্বোধন হতে থাকবে। আমাদের ডিসেম্বরেও আরেকটি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন হতে থাকবে। সামনের বছরও আমাদের প্রায় ৯টির মতো পাওয়ার প্ল্যান্ট আসবে। নসরুল হামিদ, যখন এই যে ভালো খবরগুলি আসছে, তখন কিন্তু একই সঙ্গে মানুষের প্রত্যাশাও অনেক বাড়ছে। বিদ্যুতের যে মানে পৌঁছানোর
একদম প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা জানি যে এখনো পর্যন্ত শতভাগ বিদ্যুৎ পৌঁছানো অনেক দূর যেতে হবে আমাদের, সেই প্রক্রিয়াটিও আপনারা একই সঙ্গে এগিয়ে নিচ্ছেন কিনা? কারণ বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু এখনো বিদ্যুতের ব্যাপারে আমরা হয়তো শহরের চাইতে একটু পিছিয়ে থাকতে হচ্ছে তাদের, সেইগুলি মিটানোর জন্য আপনাদের কি পরিকল্পনা দীর্ঘমেয়াদী? দেখুন, এখন যদি গ্রামে যান, এখন কিন্তু গ্রামে মানুষজন বলে না যে রাস্তাঘাট দরকার বা তার যে এখানকার এই এলাকার জন্য তার খাবার দরকার বা যা কিছু আগে বলতেন তারা, কিন্তু এখন কিন্তু একটা কথাই বলেন, সবাই বলেন যে আমাদের বিদ্যুৎ দরকার। আমার কাছে প্রায়শই প্রতি সপ্তাহে সংসদ সদস্যরা আসছেন তার এলাকার বিদ্যুতের জন্য। তবে আমাদের টার্গেট যেটা আছে আমরা সেই ধরনের সেখানে এগোচ্ছি এবং আশা করছি টার্গেটের আগেই আমরা পৌঁছাতে পারবো। অর্থাৎ আগামী 3 বছরের মাথায় 2018 সালের মধ্যে আরইবিতে রুরাল ইলেকট্রিফিকেশনে আমরা প্রায় 85 থেকে 90% বিদ্যুৎ আমরা পৌঁছে দিতে পারবো। এবং যদি সারা বাংলাদেশে ধরেন, আমাদের টার্গেট হলো 21 সালের মধ্যে গ্রিড এলাকাতে 100% বিদ্যুৎ দেওয়া। আমরা কিন্তু সাফল্যের সাথে, যেখানে মাত্র প্রতি মাসে এক সময় 5000 বিদ্যুৎ কানেকশন হতো, এখন আমরা প্রায় 3.5 লক্ষ গড়ে কানেকশন করছি। এটা বিরাট ব্যাপার। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এখানে বিদ্যুতের জেনারেশনটা এখন চ্যালেঞ্জ না, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটা সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সকলের কাছে পৌঁছে দেওয়া। আমরা কিন্তু সেখানেই এগোচ্ছি এবং বিশাল আমরা পরিকল্পনা নিয়েছি, কাজও শুরু হয়ে গেছে। ভালো ট্রান্সমিশন আমরা কাজ করছি ট্রান্সমিশনের ক্ষেত্রে। ইনশাল্লাহ আগামী 3-4 বছরের মধ্যে গ্রাহকরা একটা ভালো সেবা সকলে দেখতে পাবেন। নজরুল হামিদ, আমরা দেখি খেলার মাঠে যখন কেউ সেঞ্চুরি করে তখন তাকে পরামর্শ দেওয়া হয় যে একটা লম্বা ইনিংস যাতে খেলতে পারে, আরও ধরে খেলতে হবে। আমরা দেখেছি যে এই যে বিদ্যুৎ কেন্দ্রগুলি, সেগুলি অনেকটাই T20-র মতো ছোট ছোট কেন্দ্র তৈরি হচ্ছে। এইখান থেকে লম্বা ইনিংস বলতে অর্থাৎ টেস্ট ম্যাচের মতো বড় বড় যে বিদ্যুৎ কেন্দ্রের পরিকল্পনাগুলি আছে, সেইখানে যাওয়ার ক্ষেত্রে আসলে কতটুকু পরিকল্পনা বাস্তবায়ন করা হবে? কারণ আমরা জানি যে দীর্ঘমেয়াদে এই ছোট ছোট শুধু সংখ্যা বাড়লেই হবে না, বরং সংখ্যা কমে এসে সেগুলির অনেক কোয়ালিটি কম দামে বেশি বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এবং আমরা জানি যে জ্বালানি হিসেবেও গ্যাস থেকে কয়লার দিকে যাওয়ারও আপনাদের কিছু পরিকল্পনা আছে, সেইগুলি আপনারা কতটুকু এগিয়ে নিচ্ছেন? অর্থাৎ দীর্ঘমেয়াদী ইনিংসের কথা যদি একটু জানতে চাই। এটা একটা ভালো প্রশ্ন করেছেন। আপনি জানেন যে আমাদের যেটা শর্ট টার্ম প্ল্যানিংগুলো ছিল সেগুলি আমরা শতভাগ সম্পূর্ণ করতে পেরেছি। এখন কিন্তু আমরা মধ্যমের পরিকল্পনার মধ্যে আছি। মধ্যম যে পাওয়ার প্ল্যান্টগুলো আপনারা লক্ষ্য করেছেন, এগুলি বেশিরভাগই হলো 150-200-র উপরে, অর্থাৎ 350-100 এরকম মধ্যমার প্ল্যানগুলোর মধ্যে আছে। দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো আসতে আমাদের বেশ কিছু সময় লাগবে, কারণ দীর্ঘমেয়াদী প্ল্যানগুলো যোগান দিতে হচ্ছে। এগুলি এক একটা ধরুন 1300 মেগাওয়াটের এক একটা পাওয়ার প্ল্যান্ট প্রায় $1.3 বিলিয়ন নিতে হবে না। তো আপনি বুঝতেই পারছেন যে কি পরিমাণ অর্থ আগামী 5-6 বছরের মধ্যে ইনভেস্টমেন্ট হবে। সো আমরা আশা করছি যে আগামী 21 সাল থেকে 22 সালের মধ্যে আমাদের বৃহৎ বেশ কয়েকটা পাওয়ার প্ল্যান্ট চলে আসবে। সো মধ্যমায়ের আমাদের এই পরিকল্পনাটা এখন চলছে। এই প্ল্যানগুলো যেগুলো দেখছেন সবই মধ্যমায়ের। আমরা ধীরে ধীরে আবার ফেজ আউটও করছি, যেগুলো আমাদের পুরনো পাওয়ার প্ল্যান্ট হয়ে যাচ্ছে। মধ্যমায়ের প্ল্যানগুলো চলে আসলেই আমরা পুরনো প্ল্যানগুলো আস্তে আস্তে ফেজ আউট করে দিব। এবং একটা জিনিস বলে দেই যে আমরা কিন্তু এখন এই 100, 200, 300, 1000 মেগাওয়াট অসম্ভব এই কথার মধ্যে আমরা নেই। আমরা যে পারি, আমরা যে এগিয়ে যাচ্ছি, সেটার প্রমাণ কিন্তু আজকের এই শতভাগ সেঞ্চুরি করা। নসরুল হামিদ, একটি জিনিস ব্যবসায়ীরা এবং সাধারণ ভোক্তাদেরও দাবি আছে যে বিশেষ করে ব্যবসায়ীরা তো এটা নিয়ে যথেষ্টই সোচ্চার যে আন্তর্জাতিক পর্যায়ে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য, কম্পিটিশনে টিকে থাকার জন্য আরও কম দামে জ্বালানি পাওয়া প্রয়োজন, বিশেষ করে বিদ্যুৎ। সেই ক্ষেত্রে বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো যখন আসবে তখন নিশ্চয়ই দামও আর একটু সাশ্রয়ী হবে। সেটা কত দিন নাগাদ, কত দিনের মধ্যে আপনাদের পরিকল্পনা যে এই দাবিটি আপনারা পূরণ করতে পারবেন? আমরা জানি যে প্রথম যেই দাবিটি ছিল সবার কাছে পৌঁছে দেয়া, আমরা যদি 7 বছর 8 বছর আগের দিকে দৃষ্টি দিই তাহলে দেখব যে অনেক অন্ধকারাচ্ছন্ন ছিল দেশ, এখন সেখানে অনেক আলোকিত হয়েছে। এবং এই আলোকিত মানুষ কিন্তু এখন এই আলোটা আরও ছড়িয়ে দিতে চায়, বিশ্বের অন্যান্য জায়গায় তার পণ্য নিয়ে পৌঁছে যেতে চায়। সেইখানে আপনাদের পরিকল্পনাটা কি?
ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু দুটোর দিকে বেশি গুরুত্ব দিচ্ছি। একটা হলো বড় পাওয়ার প্ল্যান্টগুলো আসলে পরে প্রাইমারি ফুয়েল হিসাবে আমরা যে কয়লাকে ব্যবহার করব, এতে কিন্তু আমাদের কস্ট অনেকখানি কমে আসবে। আরেকটা হলো রিজনাল পাওয়ার ক্ষেত্রে আমরা কানেক্টিভিটি করে ফেলছি। 500 মেগাওয়াট নিচ্ছি ভারত থেকে, আরও 100 মেগাওয়াট ত্রিপুরা থেকে আসবে আগামী মাসের মধ্যে, এবং তারপরে কিন্তু আমরা আরও 500 নেওয়ার জন্য ভারত থেকে চেষ্টা করছি এবং এটাও হয়ে যাবে। আমরা নেপাল ভুটানে কিন্তু ওখানেও আমরা উন্মুক্ত করছি ওখান থেকে পাওয়ার নেওয়ার জন্য। এগুলো দীর্ঘমেয়াদী, বাট এগুলো কিন্তু এই রিজনাল পাওয়ার শেয়ারিংয়ের মধ্যে আসবে, ইনফ্রাস্ট্রাকচার কস্ট আমাদের কমে আসবে। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কিন্তু আমি আগেও বলছি যে সাশ্রয়ীভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ করার জন্যই কিন্তু আমাদের সমস্ত পরিকল্পনা। আমাদের কেবল জেনারেশন না, বিদ্যুৎ নেওয়াও না, বিদ্যুৎ সিস্টেমকে ডিস্ট্রিবিউশন করার জন্য কিন্তু আধুনিক পরিকল্পনা দরকার। এই কারণে কিন্তু অলরেডি আমরা ভূমিকা নিয়ে ফেলেছি, কাজ করে যাচ্ছি। আগামী 3-4 বছরের মধ্যে হয়তো দেখবেন, বা 25 সালের মধ্যে একটা বড় জিনিস দেখবেন যে ঢাকার এবং বড় বড় শহরের বিদ্যুতের অবস্থা ভালো হয়ে গেছে। 2-3 বছরের মধ্যে আমাদের এলএলডিসি যেখান থেকে আমরা ডিসবার্স করছি পাওয়ার, সেগুলো ডিজিটালাইজ হয়ে যাবে। সো বিরাটভাবে কাজ চলছে। সো একটা আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করব যে আমরা কিন্তু আলোর পথের দিকে আরও বেশি এগোচ্ছি এবং আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি আগামী নতুন বাংলাদেশের দিকে। নসরুল হামিদ, আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এডিটর স্পিকে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পর।